দর্শক, এই ভাতের হোটেলের হারুনের একটা লিঙ্ক আজকে সকালে ভাইরাল হয়। আমি জানি না কে ভাইরাল করেছে। আমি শুনলাম ওই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন। তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন, এইটা আর কি বলবো। দীর্ঘদিন থেকে বাংলাদেশের সবচেয়ে পরিচিত পুলিশের মধ্যে একজন হচ্ছেন ঢাকা, বিভিন্ন দায়িত্ব আগে ছিলেন, এই মুহূর্তে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির চিফ জনাব হারুন আর রশিদ। উনি এর আগে এসপি ছিলেন, যখন যেখানে ছিলেন উনি যখন এসপিও ছিলেন অনেক জুনিয়র অবস্থায়। আমাদের বিএনপি জয়নাল আবেদীন ফারুকের সাথে একটা রাস্তার ঘটনার কথা আমাদের মনে আছে। উনি তখন থেকেই, অনেক আগে থেকেই মানুষের কাছে খুবই পরিচিত। দীর্ঘদিন থেকে ওনার পরিচয় তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হতো যে একটা প্ল্যান করে তাকে এভাবে তৈরি করা হচ্ছে। কোন দেশে বসবাস করি, ছাত্রদের গায়ে হাত তোলে, এমন দেশে বসবাস করি যেখানে দেশের ভবিষ্যতের গায়ে হাত তোলে। এরকম দেশে থাকতে ঘৃণা লাগে আমাদের। সেই ৭৫ সালের পর থেকে আমি বলবো ৯৬ সাল পর্যন্ত, আমরা সরকার আসার পরেও প্রতিদিন বোমা, গুলি, মারপিট, লাশ, সেশন জট এই অবস্থা ছিল। এমনকি ৯৬ সালের আগ পর্যন্ত শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা যে রিফর্ম নিয়ে আসি, তাতে আজকে আমাদের ডিগ্রিগুলি আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ পুলিশ স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ইমেজ সংকটে পড়েছে। এই বাহিনীটিকে নিয়ে 2009 সন থেকে ক্রমাগতভাবে যে দুর্নাম এবং বদনাম রটে যাচ্ছে এবং এই বাহিনীটির মধ্যে রাজনৈতিক ক্যাডারদের অনুপ্রবেশ এবং এই জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূলের লক্ষ্যে জামাত শিবির নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। জোট নেতাদের আশা, সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত 14 দলীয় জোটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি না। একটা সংবাদ কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল হয়েছে এবং ঘুরপাক খাচ্ছে, সেটি হলো ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবের ভিডিও লিঙ্ক ভাইরাল। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও লিঙ্কটিকে আপনারা দেখেছেন? প্রথমে আমি বিশ্বাস করছিলাম না, অবশেষে যখন সোশ্যাল মিডিয়া দেখলাম একের পর এক সেই ভিডিওগুলো আমার সামনে আসলো, তখন দেখলাম আসলেও ঘটনা সেরকমই ঘটেছে। আসলে কি ভিডিও ভাইরাল হয়েছে প্রিয় দর্শক শ্রোতা, সেই অশ্লীল ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব না, কিন্তু হয়তো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো এই বিষয়টি নিয়ে আমি আসলে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, ডিবি প্রধান হারুন আর রশিদ 6 জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে তাদেরকে মধ্যভোজ করিয়ে, অর্থাৎ খাওয়া দাওয়া করায়া মানে তাদেরকে বিবৃতি দেওয়ানো হয়েছে। এটা কিন্তু ষড়যন্ত্র বলতেছে সকলেই। এই বিষয়টি অবশ্য ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেব মুখ খুলেছে যে না, এটা সম্পূর্ণ ভুয়া বা গুজব, এটা ষড়যন্ত্র নয়। আমি তাদেরকে মানে বিবৃতি দেওয়াইনি, বরং তারা নিজে থেকেই কথাগুলো বলেছে, অর্থাৎ আন্দোলনকে প্রত্যাহারের ব্যাপারটি নিয়ে। তো এরপর থেকে কিন্তু ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেব, আপনারা সকলে জানেন, মানে পুরো বছর জুড়েই কিন্তু তিনি আলোচনায় থাকেন। তো ইতিমধ্যেই তার একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, আর এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বা অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। আমি আসলে কোনো ধরনের মন্তব্য করতে চাই না। তো যে ভিডিওগুলো নিয়ে আসলে আপনাদের সম্মুখে হাজির হওয়া, আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন আর কথা না বাড়াই, ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিও দেখেছেন, সেই ভিডিওগুলো এখন বিস্তারিত আপনারা দেখতে চলেছেন। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও দেখে আসি। দর্শক, এই ভাতের হোটেলের হারুনের একটা লিঙ্ক আজকে সকালে ভাইরাল হয়। আমি জানি না কে ভাইরাল করেছে। আমি শুনলাম ওই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন। তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন, এইটা আর কি বলবো, আপনারাই ভালো জানেন। তো এখন হারুন সাহেব তো অনেক বিতর্কিত কাজকর্ম করেছেন এবং সবকিছু যে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে করেন এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। আবার এমনটাও হতে পারে যে তিনি শেখ হাসিনার আদেশে এগুলো করতেছেন, কিন্তু এখন এই যে তার যে ভিডিও লিঙ্কটা ভাইরাল হয়ে গিয়েছে, এটা আসলে দলের জন্য একটা চরম বিব্রতকর ব্যাপার। কারণ একটা সরকারের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি যার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার সঙ্গে ছবি এবং যিনি একদম চরম আওয়ামী লীগার, তিনি যখন কথা বলেন তখন
যারা চিনে না তারা মনে করবে যে সে আসলে আওয়ামী লীগের নেতা, সে আসলে রাষ্ট্রের কোনো পদে নাই। এইরকম একজন লোক, তার একটা লিঙ্ক ভাইরাল হলো, তিনি আসলে ইমোতে একটা মেয়ের সঙ্গে কলে ছিলেন, কিন্তু এটা রেকর্ড হয়েছে, কে রেকর্ড করেছে বা কিভাবে সাংবাদিক ইলিয়াস হোসেন পেয়েছে সেটা আসলে আমার বোধগম্য না। কিন্তু আজকে 14 দলের মিটিং হয়েছে, আপনারা জানেন। সেই 14 দলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হবে। সেখানে ইনু সাহেব, মেনন সাহেব, দিলীপ বড়ুয়া সাহেব এরা ছিলেন। তো সেই সময় আরেকটি ব্যাপারে কথা হয়, তখন এই সাহেবরা শেখ হাসিনাকে বলেন যে আপা হারুনের তো লিঙ্ক ভাইরাল হয়েছে, আপা হারুন তো এই ভাতের হোটেলে নাটক কইরা সমন্বয় করে দিয়া জোর করে সাইনটা নিয়ে বন্দুকের মুখে, এগুলি তো আপাই নাটক তো পুরো ফ্লপ। এবং এই হারুন মনে করেন যে নূরেরে মারছে, নূরেরে এমন মারছে মনে করেন যে এটা সমস্ত বিশ্বে নিউজ হয়ে গেছে, সমস্ত বিশ্বের প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। ভাবমতি তো নাই আপা। আপা এর চেয়ে বড় কথা হয়েছে, আপা আপনি তো দেখেন নাই আপা, আপা যে লিঙ্ক ভাইরাল হয়েছে গো আপা, আপা এটা যদি আপনি দেখতেন গো আপা, একদম ভাবমূর্তি নাই আপা পুরা। তো তখনই আসলে এই হারুনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হতে পারে। আমি একটা খবর পড়ে শুনে আপনাদেরকে। কালের কণ্ঠ পত্রিকা, এটা ওই যে পত্রিকা, ওই যে বসুন্ধরার পত্রিকা, বসুন্ধরা তো সরকারের বড় চামচা, লিখেছে যে সরিয়ে দেওয়া হতে পারে ডিবি প্রধান হারুনকে। ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার 29 জুলাই সন্ধ্যায় 14 দলের সভায় এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। 14 দলের একাধিক সূত্র জানায় সবাই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া, পরবর্তীতে তাদেরকে ভাত খাওয়ানো এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন। তিনি বলেন যে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, ডিবি কেন এসবের মধ্যে জড়াবে। এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন রশিদের উপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন আমার কাছেও এমন নানা খবর এসেছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা রকম সমালোচনা হচ্ছে। এখন শেখ হাসিনা ওই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা বলতে কি বুঝাচ্ছেন আপনারা বুঝে নেবেন, আর না বুঝলে দুষ্ট পোলাপান আছে না, ওদের কাছ থেকে জেনে নেবেন। শেখ হাসিনা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত বিষয়টি দেখা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দেখলেন না, এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন কি, উনি তো মদ খাইয়ে কুল পায় না। আমি বলবো হারুনকে সরিয়ে দিতে। জানতে চাইলে 14 দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন যে প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের সবাই সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান ও গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত প্রমুখ। তো কথা সেটা না, কথা হচ্ছে কি আসলে যে লিঙ্ক ভাইরাল হোক বা না হোক, শেখ হাসিনার কিন্তু অভ্যাসই এইটা যে আপনাকে ব্যবহারের পর কিন্তু টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। এখনো তো আসলে বাঙালির তো গোল্ডফিশ মেমোরি ভুলে যায়। বেনজির কি করছিল? বেনজির সেই সমস্ত বিএনপি জামাত জঙ্গি, মানে বেনজির মদ খাইয়া যেভাবে কথা বলতো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ওই লন্ডন থেকে বসে এসে মানে যা তা বলতো বিএনপির বিরুদ্ধে। এখন সেই বেনজির কোথায়? বেনজিরকে শেখ হাসিনায় ছুড়ে ফেলে দিয়েছে। আজকে আমাকে একজন প্রশ্ন করলো যে ভাই বেনজির যদি জানতোই তাহলে বেনজির দেশে এত বাড়িঘর করলো কিভাবে, দেশে এত বাড়িঘর এত সম্পত্তি? বেনজির কখনো ঘূর্ণান করেও ভাবে নাই যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে। বেনজির মনে করছে শেখ হাসিনা, তারপর শেখ রেহানা, তারপর পুতুল, তারপর এই সেই মানে এরকম জেনারেশন পর চলতে থাকবে, ততদিনে মনে করেন যে 110 বছর হয়ে যাবো এবং এত বছর তো মানুষ বাঁচে না। কিন্তু এই যে শেখ হাসিনার আমলেই তাকে এইভাবে লেজ গুটিয়ে বাড়াতে হবে, এটা বেনজির জীবনেও ভাবে নাই, কিন্তু বাধ্য। এখন এই হারুনকে দিয়ে মনে করেন যে এতদিন সার্ভিস দেওয়ার পরে আমি একজনের সঙ্গে আলাপ করছিলাম যে ভাই হারুনের এই লিঙ্কটা ভাইরাল করলো কে? এটা তো একটা কঠিন লিঙ্ক। সেটা হচ্ছে যে সে একটা মেয়ের সঙ্গে ইমো চ্যাট করছে, মেয়েটা তাকে বলছে যে তুমি কাপড় চোপড় খুলে ফেলাও, সে খুলে ফেলাইছে। প্রেমিক মানুষ তো, প্রেমিকা বললে শুনতে হয়, আর ওই বুড়া বয়সের প্রেমিক তো শুনছে, খুলে ফেলাইছে। কিন্তু এইটা ভাইরাল করলো কি? এখন অনেকে বলতেছে যে এটা আসলে ডিজিএফআই ভাইরাল করছে, এটা সরকারের নির্দেশে। কারণ সরকার আসলে শেখ হাসিনা বা তার মন্ত্রীরা একটা পুলিশকে দিয়ে, মনে করেন হারুনকে দিয়ে অনেক অবৈধ কাজগুলা করায়, অনেক অবৈধ কাজগুলা করে নিজেদের ক্ষমতা ঠিক রাখে, মানুষের মনে ভয় সৃষ্টি করে। হারুনকে দিয়ে এটা করিয়েছে। কিন্তু যখনই একদম বেশি হয়ে যায়, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, বিভিন্ন দেশ থেকে কমপ্লেন আসে, বিভিন্ন দূতাবাস থেকে কমপ্লেন আসে, মানবাধিকার সংস্থাগুলো কমপ্লেন করে, সমস্ত বিশ্বের বড় নিউজ মিডিয়াতে রিপোর্ট হয়, তখন আবার সরকার তার ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বলে যে হ্যাঁ আমরা ওকে বাদ দিয়ে দিয়েছি, কারণ ও এগুলো আমাদের জিজ্ঞাসা করেনি, আমরা আসলে জন্য ওকে বাদ দিয়ে দিয়েছি। এখন হুট করে বাদ দিলেও তো আবার হারুন বলে যে আপা বাদ দিলেন কেন, আপনারা তো এগুলো বলছেন। এই কারণে ওই ডিজিএফআই দিয়ে বা ওই যে NTMC আছে না, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সার্ভিস, ওই যে জিয়া যেটার প্রধান, ওখানে কিন্তু ও সবার গোপন তথ্য আছে, ওইখান থেকে একটা আইনা ভাইরাল করবে। এখন ভাইরাল কারে দিয়ে করবে? ইলিয়াস হোসেনের চাইতে বড় ইউটিউবার কে আছে? এজন্য ইলিয়াস হোসেনকে দিয়ে এটা ভাইরাল করিয়েছে। যাই হোক, এখন পরিণতি হচ্ছে এই হারুনের এইটা। আমি এই গত পরশুদিনও বলছিলাম, আমি প্রায় বলি যে সীমা লঙ্ঘনকারী গেলা পছন্দ করে না, এই হারুনের পরিণতি আমরা নিজ চোখেই দেখবো এবং সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি আর কি। বাই দ্য ওয়ে, এই লিঙ্ক, এই হারুনের এই লিঙ্ক কেউ একবারের বেশি দেখবেন না, কারণ একবার দেখা যায়, 2বার দেখা যায় না। আর এই লিঙ্ক সবাইকে পাঠিয়ে দিবেন, পাঠাইলেও কিন্তু বলবেন যে ভাই লিঙ্ক পাঠাইলাম কিন্তু দেখবা না, এবং অন্যকে আপনারা দেখতে উৎসাহিত করবেন না, কারণ আমরা ভদ্র তো, এই জন্য এগুলো দেখা উচিত না। এবং এই হারুনের বিচার মনে করি যে এই দুনিয়াতেই হবে, অপমানের মাধ্যমে, অসম্মানের মাধ্যমে এবং
যেই দলের জন্য আজীবন সার্ভ করেছেন, একদম নিজের আত্মসম্মান বিকিয়ে সেই দল থেকেই তিনি অতি শীঘ্রই ঢাকা খাবেন এমনটা। সেই 75 সালের পর থেকে আমি বলবো 96 সাল পর্যন্ত, এবং আমরা সরকার আসার পরেও প্রতিদিন বোমা, গুলি, মারপিট, লাশ, সেশন জট এই অবস্থা ছিল। এমনকি 96 সালের আগ পর্যন্ত শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা যে রিফর্ম নিয়ে আসি, তাতে আজকে আমাদের ডিগ্রিগুলি আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতাম সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। তাহলে আমার প্রশ্ন যে কি অপরাধটা কী করলাম? তাহলে মানুষের জীবনমান উন্নত করা, মানুষের খাদ্যের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি। হ্যাঁ, আমার বাবা মা সবাইকে হত্যা করেছে, তারপরেও সেই কষ্ট বুকে নিয়ে আমি এসে শুধুমাত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, মানুষের একটু ভালো থাকবে, মানুষের একটু উন্নত জীবন পাবে, আন্তর্জাতিকভাবে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয় জাতি হিসেবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি, সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা মানে সমীকরণ মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে হয়তো এটা করতো না। যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। আরেকটা কথা, যে এরা এত টাকা কোথা থেকে পায়, এত টাকা কোথা থেকে পেলো? প্রতিদিনে তার আন্দোলন এসে যে খরচ, কে দিয়েছে টাকা? আজকে যখন কোনো রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা আসে তখনই দেশের উন্নতি হয়। 75 সালের পর তো মিলিটারি ডিক্টেটর ছিল, একের পর এক ক্ষমতা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে। দেশের কতটুকু উন্নতি হয়েছিল? কতটুকু দেশ এগিয়েছিল? কিছুই না। আমাদের সাক্ষরতার হারই ছিল মাত্র 45 ভাগ, আজকে আমরা 78 ভাগে উন্নীত করেছি। আজকে ডিজিটাল বাংলাদেশ কে করেছে? হাতে মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট। এই 96 সালের আগে একজনকেও দেখিনি ইন্টারনেট ব্যবহার করে। যারা বিদেশ থেকে আসছে হয়তো 2-4 জন। এদেশের ডিজিটাল সিস্টেম তো আমারই করে দেওয়া, হাতে হাতে মোবাইল ফোন, এটা তো আওয়ামী লীগ সরকারই করেছে, আওয়ামী লীগই করে দিয়েছে। মানে যে কাজগুলি জনগণের জন্য, আর জনগণের সবগুলি একে একে তারা ধ্বংস করে দিল। কোন দেশে বসবাস করি? ছাত্রদের গায়ে হাত তোলে। এমন দেশে বসবাস করি যেখানে দেশের ভবিষ্যতের গায়ে হাত তোলে। এরকম দেশে থাকতে ঘৃণা লাগে আমাদের ঘৃণা লাগে এরকম দেশ থাকতে। আমরা ছাত্রদের গায়ে হাত তুলে গুলি করে মার্ডার করে লাইতেছে, ওপেনে সন্ত্রাসী করে মার্ডার করে ফেলতেছে। এরকম দেশে থাকতে চাই না ভাই, থাকতে চাই না এরকম দেশে। ঘৃণা লাগে। ইচ্ছা মতো টিয়ার সেল মারছে, আবার বুলেট মারছে, ছোট ছোট ছেলে মেয়েদের গায়ের মধ্যে শটগান দিয়ে গুলি করছে। স্টুডেন্ট জানতে পারে না গুলি করে। ভাই আমার শ্বাসকষ্ট হচ্ছে। আর কথা হচ্ছে এই দেশের সরকার প্রশাসন কেন বোঝে না যে 64 জেলার স্টুডেন্ট কি এভাবেই মাঠে নামছে? তারা কোনো এতগুলো স্টুডেন্ট ভুল সিদ্ধান্তে যেতে পারে না এবং ভুল ডিসিশন নিতে পারে না। তারা তাদের অধিকার, কোটার অধিকার আদায়ের জন্য মাঠে নামছে। এটা তাদের সুস্থ মস্তিষ্কে কেন ধরে না আমি এটা বুঝি না। এখন অব্দি ভাই আমি যখন গিয়েছি, আমি গিয়ে শুনি যে এর আগে 30 মিনিট আগে হচ্ছে ইসিবিতে টিয়ার সেল ছুড়া হয়, রাবার বুলেট ছুড়া হয়, ইভেন পেটানো হয়। আমার ফ্রেন্ডের মানে হাত পা ছিলে গেছে আমি যাওয়ার পর দেখি। তারপর আমি ঘুরে এদিকে আসছি, ঠিক এখন থেকে 20 মিনিট আগে একটু আগে টিয়ার সেল ছুড়েছে। আমরা কি বলে ফলপট্টিতে গিয়েছিলাম। কথা ভাই আমি বলি, আমার ছোট থেকে পুলিশে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমি মানে খুবই নিচু একটা প্রফেশন হয়ে যাচ্ছে, নিজেদের কোনো বিবেক নেই এদের। পুলিশের কাছে থেকে এটা কি কাম্য? পুলিশকে আমরা জানি পুলিশ হচ্ছে আমাদের রক্ষা করবে একজন, আমরা পুলিশের কাছে যাব নির্দ্বিধায় নির্ভয়ে, সেইখানে এখন পুলিশের সাথে আমাদের দাঙ্গা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে। এটা কি কাম্য? এটা কি একটা কাম্যের? ইভেন প্রেসের কথা বলি, আমরা যখন ইজিবিতে ছিলাম একটা প্রেসও ছিল না, কোনো স্টোরি কভার হয় না। আপনারা কখন আসেন? যখন টিয়ার সেলগুলো ছুড়া হয় আপনারা কোথায় থাকেন? আন্দোলন চলবে যতক্ষণ না হবে, ততক্ষণ আন্দোলন চলতেই থাকবে, চালাইতে থাকবো আমরা যতক্ষণ আত্মসমর্পণ করে পুলিশ। আমরা কোঠা সংস্করণ চাইছিলাম, রক্ত আমরা দেব। এখন আর আমরা কোঠা সংস্করণ চাই না, এখন সীমাবদ্ধ না। আরো দেব। আমাদের স্টুডেন্টদের যখন রক্ত যাচ্ছে তখন এর একটা বিহিত হয়ে ছাড়বে। কি শুনতে চাচ্ছেন? আপনি কি আমার থেকে মানে রাজাকার ওয়ার্ডটা শুনতে চাচ্ছেন? কি শুনতে চাচ্ছেন? দেখা যাক, আমরা পরিস্থিতি বুঝে আগাবো। ছাত্রলীগের হাতে অস্ত্র কেন? দীর্ঘদিন থেকে বাংলাদেশের সবচেয়ে পরিচিত পুলিশদের মধ্যে একজন হচ্ছেন ঢাকা, বিভিন্ন দায়িত্ব আগে ছিলেন, এই মুহূর্তে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির চিফ জনাব হারুন আর রশিদ। উনি এর আগে এসপি ছিলেন, যেখানে ছিলেন উনি যখন এসপিও ছিলেন অনেক জুনিয়র অবস্থায়। আমাদের বিএনপি জয়নাল আবদিন ফারুকের সাথে একটা রাস্তার ঘটনার কথা আমাদের মনে আছে। উনি তখন থেকেই, অনেক আগে থেকেই মানুষের কাছে খুবই পরিচিত। দীর্ঘদিন থেকে ওনার পরিচয় তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হতো যে একটা প্ল্যান করে তাকে এভাবে তৈরি করা হচ্ছে। সম্প্রতি ইনফ্যাক্ট আজই হাইকোর্ট তার ভাতের হোটেল নিয়ে, জনাব হারুনের একটা ভাতের হোটেল আছে আমরা জানি,
যেই যায় তাকে ভাত খাওয়ায়, যদিও কোটা আন্দোলনের সমন্বয়ক 6 সমন্বয়ককে সেই ভাতের হোটেলে নুডলস খাওয়ানো হয়েছে, সেটা প্রসঙ্গে হাইকোর্ট অত্যন্ত কঠোর মন্তব্য করেছে। এবং এই কঠোর মন্তব্যটা আমার মাথায় একটা নতুন প্রশ্ন জাগিয়েছে, হাওয়া কি তাহলে খুব দ্রুত পাল্টে যাচ্ছে? প্রশ্নটা এসছে। এর মধ্যে আরেকটা ব্যাপারও অনেকে কথাবার্তা, কিছু দুষ্টু কথাবার্তা বলছেন তাকে নিয়ে। আমি মনে করি আমাদের ফোকাস মূল কাজে থাকা উচিত, দুষ্টু কথাবার্তাতে কম মনোযোগ যাতে আমরা দিই। ফেসবুকে দেখছি অনেকে বলছেন জানাব হারুনকে নিয়ে। যাই হোক, যে কথা বলছিলাম, তাকে এক ধরনের তার ইমেজ বিল্ডিং এর চেষ্টা দেখছিলাম। ধরুন আপনি সরাসরি ডিবি অফিসে যাচ্ছেন আপনার অভিযোগ নিয়ে, এটা তো সিস্টেমের কথা ছিল না, নিয়মের কথা ছিল না। আপনার অভিযোগ থাকলে আপনি একটা লোকাল থানায় যাবেন, সেই থানায় যদি প্রয়োজন হয় কোনো ইনভেস্টিগেশনে, তখন সেটা ওইখানে যাবে এবং সেখান থেকে এই কাজগুলো হবে। মানে কারো কোনো সমস্যা হচ্ছে, সবাই ওনার ওখানে যাচ্ছেন, উনি সবাইকে খাওয়াচ্ছেন, আবার সেটা ছবি দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন। আমাদের মনে থাকার কথা, বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়কে একবার নিয়ে ভিডিও করে সেটা জনাব রায় দাবি করেছেন তাকে জানানো ছাড়া সেই ভিডিও পাবলিক করে দেওয়া হয়েছে। আপনি করতে পারেন না, আপনি গোপনে ভিডিও করতে যেমন পারেন না, একই সাথে সেই ভিডিও পাবলিক করতে পারেন না, সেটা সাধারণ ভিডিও হলেও, যে কোনো ভিডিও। যাই হোক, এই ঘটনাগুলো ছিল। তো ওনার এই চর্চাটা আমাদের অনেকেরই চোখের সামনে পড়েছে। আমরা যেহেতু এই দেশে একদম স্যাটায়ারে অভ্যস্ত হয়ে গেছি, আমরা স্যাটায়ারই মূলত করেছি। জনাব হারুনের ভাতের হোটেল ট্রোল করেছি, নানান রকম মিম বানিয়েছি, তাকে দেখলেই এই ধরনের কথাবার্তা বলেছি। গতকালের ঘটনাটা আসলে একেবারে কাঁচা কাজ, ফালতু কাজ, তৃতীয় শ্রেণীর একটা কাজ হয়েছে, উদ্ভট কাজ হয়েছে, যে কোনো বিবেচনা আমরা বলি, আমরা সবাই কথা বলছি। আজ হাইকোর্টে এই ছাত্রদেরকে নিয়ে আলাপ উঠেছিল। আলাপ হওয়ার খুব জরুরি কারণ আছে, কারণ আমি গতকালই বলেছি এবং আমি দেখলাম যে আমাদের আইনজীবীরাও ঠিক এই কথাগুলো বলছেন। আপনি তাদেরকে কিভাবে তথাকথিত নিরাপত্তা হেফাজতে নেন? আপনি আটক করতে পারেন, আটক করলে আপনাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে দিতে হবে, এটা একদম আমাদের কনস্টিটিউশনে লেখা আছে। আর যদি না করেন তো নাই। এই কারণে আমরা দেখবো বহু সময় যখন আপনি কোর্টে প্রডিউস করতে যদি দেরি করেন, আপনি আপনার কাস্টাডিতে আছে এটা স্বীকার করতে চান না। উদ্ভট গল্প। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের নিরাপত্তাহীনতা আছে, তাদেরকে নিয়ে যাওয়া হলো, এবং তাদেরকে নিয়ে যাওয়া হলো তাদের বাবা মায়ের সাথে দেখা করতে দেওয়া হলো না, তাদের শিক্ষকদের সাথে দেখা করতে দেওয়া হলো না। মানে ওই যে বলছি, আমাদেরকে এত স্টুপিড মনে করে, এত স্টুপিড মনে করে, এবং হাতে বন্দুক আছে তাই তারা মনে করে যে কোনো কিছু করতে পারে। যাই হোক, আজ হাইকোর্ট এই প্রসঙ্গে তাদের এই শুনানি যখন চলছে, তখন বিচারপতি মুস্তাফা জামান ইসলাম বলছেন, আপনি ব্র্যাকেটে ডিবি প্রধান একজন ডিবি অফিসারের রুমে কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছেন, সেসবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, এটা কি জাতির সাথে মশকরা নয়? বাক্যটা খেয়াল করি, এটা কি জাতির সাথে মশকরা নয়? আপনাকে এসব কে করতে বলেছে? এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। হাইকোর্টের একজন বিচারক মুস্তাফা জামান ইসলাম বলছেন। মানে জনাব হারুনকে একজন সুপ্রিম কোর্টের বিচারকের, হাইকোর্ট বিভাগ হোক, আপিল বিভাগের হোক, তার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অবস্থান অনেক অনেক উঁচুতে। কিন্তু বাংলাদেশে যা হয় আর কি, বাংলাদেশ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বিষয় না। বাংলাদেশে একজন সংসদ সদস্য প্রশাসনের সর্বোচ্চ বা পুলিশের সর্বোচ্চ পদ, আইজিপি বা সিনিয়র সচিবের চাইতে এক ধাপ উপরে থাকেন। কিন্তু আমরা জানি অতি নিচুতে থাকা, 22-23 সম্ভবত 15-16 ধাপ নিচে থাকা একজন ডিসিও পাত্তা দেয় না এমপিদেরকে। আমরা জানি, কারণ এটা হ্যারাম তৈরি হয়, কারণ এদেরকে দিয়ে সরকার ক্ষমতায় থাকে। ফলে একজন হাইকোর্ট বিভাগের বিচারক অনেক উঁচুর ব্যাপার হলেও একজন ডিআইজি হারুন আর রশিদ অনেক বড় কিছু। মানে সব ডিআইজি অনেক বড় কিছু, আর ডিআইজি হারুন আর রশিদ আরো অনেক বড় কিছু। আমরা বুঝি তার যে ধরনের দাপট উনি দেখান, দাপট নিয়ে চলেন, সেটাতেই খুব স্পষ্টভাবে বোঝা যায়। সবকিছুতেই উনি লিড করছেন। বিএনপি অফিসে কিছু করতে হবে, উনি লিড করছেন। যেন মির্জা ফখরুলকে গ্রেফতার করতে হবে, উনি করছেন। কোটা আন্দোলনের সবাইকে ধরপাকড় করতে হবে, উনিই করছেন। বাংলাদেশে পুলিশের এই শুধু এই বিভাগটাই আছে এইরকম। তো এইরকম একজন মানুষের বিরুদ্ধে হাইকোর্ট বক্তব্য দিচ্ছে, আমি এটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখতে চাই। তারা নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই বলতে পারেন, এবং একজন হাইকোর্টের বিচারকের অনেক অনেক ক্ষমতা আছে। কিন্তু এই যে বলা হলো এই সময়ে, আমি এটাকে একটু ভিন্নভাবেও দেখতে চাই। শুরুতে বলেছি, এটা কি পরিস্থিতি বা হাওয়া পরিবর্তনের একটা ইঙ্গিত? আমি মানি এখনো হয়তো কিছু হাইকোর্ট বিচারপতি আছেন যারা, বিচারক আছেন যারা তাদের সততা, তাদের ইন্টিগ্রিটি দিয়ে বিচার কার্য পরিচালনা করতে চান। কিন্তু 15 বছরে আমরা যেভাবে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে, এর মধ্যে সেই ধরনের বিচারক আর এখন ক্ষমতায় আছে আমাদের মনে হয় না। কারণ এর আগে যারা নিযুক্ত হয়েছিলেন প্রায় সবাই আসলে মেয়াদ বা শেষ হয়ে যাওয়ার কথা, তাদের মানে চাকরির বয়সও শেষ হয়ে যাওয়ার কথা। অল্প কয়েকজন থাকতে পারে, যে কয়েকজন থেকে থাকবে তাদের পক্ষেও এই বৈরী পরিস্থিতিতে সঠিক বিচার করা কতটুকু সম্ভব সেটা আমাদের মানে মনে রাখা দরকার। আমি বহুবার উদাহরণ দিয়েছি যে একজন প্রধান বিচারপতি এস কে সিনহাকে ঘাট ধরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেটার আস্ফালন করে যেন ফজলুল তাপস বলেছেন। তার মানে ওনাদের এটা একটা হ্যাডাম যে একটা প্রধান বিচারপতিকে আমরা বের করে দিতে পারি। উনি নাকি আবার একটা ব্যারিস্টার, উনি এভাবে বলতে পারেন, এটা করলেও এভাবে বলা যায়। তার মানে আপনি দেখাতে চেয়েছেন আপনি ক্রমাগত এই ভীতিগুলো উচ্চ আদালতের সামনে এনেছেন। কারণ কনস্টিটিউশনালি আর্টিকেল 116 অনুযায়ী লোয়ার জুডিশিয়ারি এখনো সরকারের কার্যত সরকারের অধীন, হায়ার জুডিশিয়ারি যেটা হাইকোর্ট সেটা সাংবিধানিকভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে আছে। কিন্তু তাহলে আপনি তাকে কন্ট্রোল করবেন কি দিয়ে? এক হলো আপনার মতো, আপনার একেবারে চেলাচামুন্ডা দিয়ে বিচারক নিয়োগ করে তাদেরকে সেই জায়গায় ভরে ফেলে, আর হচ্ছে ভীতি তৈরি করে যে দেখো এস কে সিনহা কি করেছে। বাংলাদেশ পুলিশ স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ইমেজ সংকটে পড়েছে। এই বাহিনীটিকে নিয়ে 2009 সন থেকে ক্রমাগতভাবে যে দুর্নাম এবং বদনাম রটে যাচ্ছে, এবং এই বাহিনীটির মধ্যে রাজনৈতিক ক্যাডারদের অনুপ্রবেশ, এবং এই বাহিনীটিকে নজিরবিহীনভাবে দলীয় সরকার, আওয়ামী লীগ সরকার, সমস্ত রাষ্ট্রীয় আচার কিংবা সমস্ত আইন কানুন সব কিছুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেভাবে এই বাহিনীর মধ্যে বেনজিরদের মতো দানব তৈরি করেছে, তার ফলে
এই বাহিনীটির সুনাম এবং সুখ্যাতি, এই বাহিনীটির স্থিতি এবং এই বাহিনীটির কার্যকারিতা একেবারে বলতে গেলে ইতিহাসের সবচেয়ে সংকটময় একটি অবস্থার মধ্যে পড়ে গেছে। এমনি পাকিস্তান জমানা থেকে পুলিশের বদনাম ছিল। এই পুলিশই 52 ভাষার আন্দোলন ঘটিয়েছে। তারা গুলি করেছে। এই পুলিশের গুলিতে নিহত হয়েই 69-এর গণ অভ্যুত্থানের অভ্যুদয় হয়েছিল, যখন ঠিক ওই সময়টিতে শহীদ মতিউর, সেই নবকুমার ইনস্টিটিউটের ছাত্র, তিনি নিহত হয়ে যাওয়ার পর সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রথিতযশা শিক্ষক শামসুদ্দোহা, তো তিনিও এই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তো শামসুজ্জোহা স্যারের সেই যে স্মৃতি, সেটিকে আন্দোলনকারীরা বা শহীদ মতিউরের স্মৃতি যেভাবে আন্দোলনকারীরা তাদের রক্তে ধারণ করেছে, তদ্রূপ সেই পুলিশের যে ইউনিফর্ম, পুলিশের যে বাহিনীর যে ইমেজ, তাদের যে ট্রেনিং, তারা অতীতের সেই ভুল এবং ভ্রান্তি থেকে ন্যূনতম যে কোনো শিক্ষা গ্রহণ করেনি, তার বাস্তব প্রমাণ আমরা এই 2024 সনে এসে দেখতে পেলাম। অর্থাৎ অতীতে যেভাবে ছাত্ররা আগুনের স্ফুলিঙ্গের মতো তাদের আন্দোলনের যে শক্তি, সেটি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, এবং যখন রাজনৈতিক শক্তি ভয় পেয়ে গিয়েছিল, রাজনৈতিক শক্তি একেবারে অসংগঠিত হয়ে পড়েছিল, কিংবা তারা সমস্ত সাহস শক্তি হারিয়ে কুজু হয়ে পড়েছিল, ঠিক সেই সময়টিতে ছাত্ররা কিন্তু জাতির নেতৃত্ব দিয়েছে। আমাদের 52-র যে আন্দোলন, ভাষা আন্দোলন, এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। রাজনৈতিক দল সেটা পারেনি। তখন সত্যিকার অর্থে মোহাম্মদ আলী জিন্না, যাকে কায়েদে আজম বলা হতো, জাতির পিতা, তো তার সেই ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে, পাকিস্তানি শাসকদের সামনে দাঁড়িয়ে, মুসলিম লীগের যে প্রতাপ তার সামনে দাঁড়িয়ে, এই বাংলার কোনো রাজনীতিবিদ, জাতীয় রাজনীতিবিদ ওভাবে সামনে সেই এ জমানার যে বীরশ্রেষ্ঠ, সেই বীরশ্রেষ্ঠ যিনি সেই সবার সামনে জাতিকে সাক্ষী রেখে 2 হাত প্রসারিত করে নিজের সিনাকে উঁচু করে জাতির সামনে তুলে ধরে যে সাইদ আত্মাহুতি দিলেন, ঠিক একইভাবে কিন্তু যেই সালাম, রফিক, বরকত, জব্বার, তারাও সেই 52 ভাষা আন্দোলনে আত্মাহুতি দিয়েছিলেন। তারপর 62-তে যে ছাত্র আন্দোলন হলো, সেখানে একই অবস্থা, এবং 69-এর যে গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু শুরু করেছিল ছাত্ররা। পরবর্তীতে জাতীয় নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করে এটিকে সার্বজনীনতা দিয়েছিলেন। ঠিক এখন এই অবস্থাতে কিন্তু বাংলাদেশে ঠিক সেম ঘটনাটি ঘটছে। অর্থাৎ ছাত্ররা পুরো জিনিসটিকে অর্গানাইজ করেছে, ম্যাটেরিয়ালাইজ করেছে, শক্তিশালী করেছে, এবং পরবর্তীতে তারা জাতীয় যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের সাহায্য চেয়েছে, আপামর জনসাধারণের সহযোগিতা চেয়েছে, অভিভাবকদের সহযোগিতা চেয়েছে, শিক্ষকদের সহযোগিতা চেয়েছে, এবং তারা সবাই এই ছাত্রদের আহ্বানে কম বেশি সাড়া দিয়েছে। ফলে কি হলো, এইরকম একটা উত্তাল পরিস্থিতি জুলাই মাসের শেষ সপ্তাহে আমরা বাংলাদেশে দেখলাম, যেটি সমসাময়িক কালে যারা জীবিত আছে তারা কেউ দেখেননি, তারা কেউ দেখেনি। একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে। বিভিন্ন হিসাবে 210-এর উপরে মারা গিয়েছেন পুলিশের গুলিতে, পিটুনিতে, এবং আরও অন্য বিভিন্ন কারণে। আর হতাহত হয়েছেন অসংখ্য। কতজন যে গুম হয়েছেন তার কোনো এখনই ইয়াদটা নেই। গ্রেপ্তার হয়েছেন, কেউ বলেছেন 11,000, কেউ বলেছেন 9,000, কেউ বলছেন 7,000। জেলখানাগুলো একেবারে কানায় কানায় পূর্ণ। আর ব্লক রেড দিয়ে আরও গ্রেপ্তার করার জন্য যে তোড়ঝোড় করছে পুলিশ, তার ফলে কি হচ্ছে, পুলিশকে নিয়ে এই বাংলার ইতিহাসের সর্বনিকৃষ্ট যে গুজব এবং সবচেয়ে ভয়াবহ যে বিদ্বেষ এবং ঘৃণা এবং মানুষের মনে অবিশ্বাস তৈরি হয়েছে, এবং এটা ক্রমাগতভাবে বাড়ছে। এবং এটি পুলিশের যারা কর্তা ব্যক্তি তারা কতটুকু সচেতন রয়েছেন আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা এখন এই দেশকে ভালোবাসি এবং এই দেশের প্রতিটি ইট, বালু, সিমেন্টকে যারা ভালোবাসি, মাটি কণাকে যারা ভালোবাসি, এ রাষ্ট্রের পুলিশকে ভালোবাসি, বিজিবিকে ভালোবাসি, সেনাবাহিনীকে ভালোবাসি, বিচার বিভাগকে ভালোবাসি, এরপর সেই চকিদার থেকে শুরু করে দফাদার, জমাতদার, তহসিলদার, এই রাষ্ট্রের যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যাদেরকে আমরা আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে বেতন দিই, তাদের সবাইকে ভালোবাসি। এর কারণ হলো এদেরকে ছাড়া এই রাষ্ট্র চলবে না, এদেরকে লাগবে। তো কাজেই যখন এই প্রতিষ্ঠানগুলো একটি ঐতিহাসিক সংকটের মধ্যে পড়ে, ঝামেলার মধ্যে পড়ে, তখন একটা দেশ জাতি অনেকটা পিছিয়ে যায়। আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান, সেই ক্ষুদ্র জ্ঞানে ব্রিটিশ পুলিশ, তারপর পাকিস্তান পুলিশ, এরপর বাংলাদেশ পুলিশ, তাদের যে ইতিহাস আমি পড়েছি, সেক্ষেত্রে এই যে এখন পুরো বাহিনীর মধ্যে যে হতাশা যাচ্ছে আর বাহিনীর বাইরে যে ক্রোধ পুলিশকে কেন্দ্র করে, এটি আমি কখনো দেখিনি, শুনিও নি, এবং এরকম একটি অবস্থার সৃষ্টি হবে কল্পনা করা যায়নি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে আক্রমণ হয়েছে, পুলিশ ভাইদেরকে যে যেখানে পেরেছে সুযোগ পেয়েছে বেধড়ক পিটিয়েছে, সে কনস্টেবল হোক কিংবা কর্মকর্তা হোক।
অনেকের পোশাক খুলে নিয়েছে এবং একজনকে মেরে সে একেবারে ক্রুশবিদ্ধ করে যীশু খ্রিস্টকে যেভাবে টানিয়ে রাখা হয়েছিল ঠিক সেইভাবে তাকে টানিয়ে রাখা হয়েছে। এবং যে সকল পুলিশ আহত হয়েছে, নির্মমভাবে আহত হয়েছেন, এটি পুলিশের মনোবল নিদারুণভাবে কিন্তু ভেঙে দিয়েছে। এবং এই মনোবল ভাঙাকে কেন্দ্র করে পুলিশের শীর্ষ নেতৃত্ব এখন আবার যেভাবে অত্যাচার করছে, ব্লক রেড করছে, যেভাবে ধরছে এবং যেভাবে মামলা মোকদ্দমা দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। এবার হয়তো আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।